নজর রাখবো আজকে ট্রেনের দুর্ভোগের ছবির দিকে। শিয়ালদায় মেন সেকশনে যাত্রী দুর্ভোগের ছবি। সপ্তাহের শেষ কাজের দিন শুক্রবার দিন আজকে সকাল থেকেই চোখের যে ছবি পড়ছে, কাল মধ্যরাত থেকেই আমরা জানি 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা স্টেশনের বন্ধ রয়েছে। তার জেরে সমস্যায় পড়তে হচ্ছে অফিস টাইমে সাধারণ নিত্যযাত্রীদের। যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে 147টি ট্রেনের। দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট এই দুই স্টেশনে এসে অনেক ট্রেনকে টার্মিনেট করা হচ্ছে। সেই কারণে দমদম স্টেশনের ওপরও অতিরিক্ত চাপ রয়েছে আজকের দিনে। আমাদের সঙ্গে রয়েছেন দুই স্টেশন থেকে দুই প্রতিনিধি। দমদম থেকে রয়েছেন আমাদের সঙ্গে অর্পিতা এবং শিয়ালদা থেকে রয়েছেন আমাদের সঙ্গে রৌনক। আমি একটু প্রথমে রৌনকের কাছে যাব। রৌনক, শিয়ালদা স্টেশনে মধ্যরাত থেকে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে। আজকে যারা যাত্রীরা ওখানে ভিড় করছেন তাদের কাছে কোনো কমিউনিকেশন তারা আগেভাগে তারা জানতে পেরেছিলেন প্রপারলি? দেখো, একদমই তারা জানাচ্ছেন যে আগে থেকে এই বিষয়ে তারা অবগত ছিলেন না এবং তার জেরেই যেমন নিত্যযাত্রী তারা আজকে চলে এসেছেন শিয়ালদা স্টেশনে এবং এক একজন প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ধরে ওয়েট করছেন। এবং যে দমদম স্টেশনে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু ট্রেন, সেই কারণেই কিন্তু তারা এখানে ভিড় জমেছেন। দেখানোর চেষ্টা করব যে অনুসন্ধান কেন্দ্র যেটা রয়েছে তার সামনে যে ভিড় তা কিন্তু চোখে পড়ার মতো। এবং 10টা বাজে অর্থাৎ অফিস টাইম যারা নিত্যযাত্রী রয়েছেন তারা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা দাদা আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন? আমি জাস্ট এলাম। একবার জানতেন যে প্ল্যাটফর্ম বন্ধ থাকে? জানলাম না, এই জাস্ট জানতে পারলাম। আমি সেই ঝামেলা পড়ে গেছি। অর্থাৎ আমরা একবার কথা বলার চেষ্টা করবো এখানে যারা রয়েছে। আচ্ছা, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমি কেবলই আসলাম জাস্ট। এখানে মূলত তারা এসেছেন এবং তোমায় দেখানোর চেষ্টা করবো সার্নিক যে ভেতরে স্টেশন অর্থাৎ প্ল্যাটফর্মের ভেতরেও কিন্তু মানুষ ভিড় করছেন। অর্থাৎ তারা আগে থেকে অবগত ছিল না, তার জেরেই কিন্তু সমস্যায় পড়তে হয়েছে। যদিও বা গতকালই রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আগামী 9 তারিখ পর্যন্ত এই শিয়ালদা স্টেশনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে সংস্করণের কাজের ক্ষেত্রে। এবং এর জন্যই কিন্তু যারা নিত্যযাত্রী অর্থাৎ অফিস যাত্রীরা এসেছেন তাদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। এবং তারা যেটা সমস্যার মূল পড়তে হচ্ছে, যেহেতু এখানে নর্থ শাখার বেশ কিছু মেন লাইনের ট্রেন রয়েছে, সেই লোকাল ট্রেনগুলো কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। এবং একেবারে অফিস টাইম এখন 10টা বাজে, শিয়ালদা স্টেশনে কিন্তু ভিড় উঠছে পড়ার মতো। যত কিন্তু বেলা করাচ্ছে সেই ভিড়ও জমছে। এবং ঠিক একইভাবে এই শিয়ালদা স্টেশনে যে নর্থ শাখার ট্রেনগুলি সেগুলোকে কিন্তু ট্রান্সফার করা হচ্ছে দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, সেখানেও কিন্তু একইভাবে আমি সেই দিকে নজর রাখবো। রেলের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে রবিবার দুপুর 2টো পর্যন্ত। কিন্তু এখন যে ছবি শিয়ালদায় রৌনক তুলে ধরলো তাতে একেবারে স্পষ্ট সেখানে কনকোর্স থেকে একেবারে টিকেটিং জোন সব জায়গায় ঠিক করছে যাত্রী এবং যাত্রীদের দুর্ভোগের ছবি আজকে কাজের দিনে একেবারে স্পষ্ট। আমি একটু দমদমের ছবিটা এবার দেখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতার কাছে যাব। অর্পিতা, দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট এই দুই স্টেশনে প্রচুর ট্রেনকে শর্ট টার্মিনেট করা হচ্ছে। এর ফলে পাশে তো মেট্রো স্টেশনও রয়েছে। কিরকম আজকে সেখানকার ভিড়টা কেমন চোখে পড়ছে? একেবারেই তাই। দেখো, শিয়ালদায় যেহেতু কাজ চলছে এবং 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ, যার জেরে কিনা এই মেন লাইনের যে বেশ কিছু ট্রেন সেটা লেট রয়েছে এক, দ্বিতীয়ত বেশ কিছু ট্রেন কিন্তু ক্যান্সেল রয়েছে, আর যার জেরে বাদুর ঝোলা ভিড়। সেই কারণেই দমদমে মানুষজন অনেকেই কিন্তু নেমে সেখান থেকে তারা মেট্রোতে তারা যাবেন এবং সেরকমটাই তারা ঠিক করেছেন। কিন্তু লাইনটা একবার তুমি দেখো, এটা হচ্ছে দমদমের মেট্রোর লাইন। আমরা একেবারে চোখে আমরা যতদূর দেখছি কাউন্টার বহুদূর, সেই কাউন্টার থেকে লম্বা লাইন প্ল্যাটফর্মের বাইরে এসে একেবারে দমদম অটো স্ট্যান্ড যে বাইরের দিকে অর্থাৎ স্টেশনের বাইরে যে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ড দেখো ছাড়িয়ে দেখো চলে গেছে। তোমাকে একবার দেখো ছবিটা দেখাই। এখানে 2-3টে লাইন একেবারে হয়েছে এবং লম্বা পুরো দীর্ঘায়িত এই লাইন। সেখানে কিন্তু যাত্রীদের যেটা বক্তব্য যে এখানে দীর্ঘক্ষণ তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তার কারণ মূলত আজকে যেহেতু আজকে ট্রেন অনেকগুলো ক্যান্সেল রয়েছে এবং তার পাশাপাশি এই যে মেট্রোর উপরে বাড়তি চাপ এবং বাসেও অনেকে যাতায়াত যে করবেন সেখানে অনেকখানি সময় লাগবে, যার ফলে এই দমদম স্টেশনের যে বাইরে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে কিন্তু লম্বা লাইন রয়েছে, দুটো লাইন রয়েছে। দীর্ঘক্ষণ মানুষ এখানে যাতায়াত করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছেন, কারণ কাউন্টারে এতটাই ভিড় হয়ে গেছে। মেট্রোর কাউন্টারে দীর্ঘ এই লাইন, সেই লাইন ঠেলে কিন্তু তারপরে তাদেরকে সেই মেট্রোতে উঠতে হবে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। ম্যাডাম, এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে? আমার
বেশিক্ষণ না, 10 মিনিট এই যে হয়েছে। লম্বা লাইন আজকে তো ট্রেনের মূলত হ্যাঁ। শিয়ালদায় এই কাজ হচ্ছে, তার জন্য কি একটু বাড়তি চাপ মেট্রোয়? হ্যাঁ, ডাবল করতে হচ্ছে, অফিসে আবার আছে। কতটা অসুবিধা হচ্ছে? অনেকটা অসুবিধা হচ্ছে আজকে। আপনাকে একটু জিজ্ঞাসা করবো, কতটা অসুবিধা হচ্ছে? খুবই অসুবিধা হচ্ছে। আমি হাসপাতালে যাবো সিস্টেমে, আমার আজকে আসা জরুরি ছিল, ঠিক আছে, আমার এমআরআই হবে, সুতরাং এই পরিস্থিতিতে আমার এই ভিড়ের মধ্যে আসতে হলো। খুব কষ্ট করে, ওই লাইনের ট্রেন একদম নেই, বাসার থেকে দিলে তাও হতো, বাসার থেকেও বন্ধ। আর শুনতেই পাচ্ছ যে মেন লাইন এবং দমদম ক্যান্টনমেন্টের দিকে যে লাইন সেটা কিন্তু বন্ধ রয়েছে। এবং দেখো এই লম্বা লাইনটা একটু সামনে কি দেখাবো আমি, একেবারে চোখে যতদূর আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় কিন্তু লম্বা লাইন রয়েছে, কারণ এটি হচ্ছে মেট্রোর কাউন্টারের যে লাইন, সেখানে টিকিট কেটে তারা কিন্তু মেট্রোতে তারা যাতায়াত করবেন। কিন্তু অফিস টাইমে এই যে দীর্ঘায়িত যে লাইন বা দীর্ঘ যে লাইন রয়েছে, সেই লাইনকে ক্রস করে যতক্ষণে মেট্রোতে যাবেন বেশ কিছুটা কিন্তু সময় তাদের এক্সট্রা তাদের সময় লাগছে। তারা বলছেন যে চরম তারা দুর্ভোগের শিকার। সকাল থেকে ট্রেন অনেকগুলি ক্যান্সেল, অনেকগুলি ট্রেন দমদম থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে কিনা তাদেরকে দমদমেই তাদেরকে নেমে যেতে হচ্ছে। এবং নামার পরে একদিকে মেট্রোয় এরকম ভিড় রয়েছে, অন্যদিকে বাসেও কিন্তু বহুক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, কারণ সেখানেও বাদুর ঝোলা ভিড়। সব মিলিয়ে স্বাভাবিকভাবে, সাধারণ কেননা যারা যেরকম ভাবে নিত্যযাত্রী আজকে প্রায় 137টি ট্রেন এর জন্য বাতিল করতে হয়েছে, সেই কারণে কিন্তু যারা অফিস টাইমে যাদেরকে বেরোতে হচ্ছে তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অন্তত শিয়ালদা এবং দমদম স্টেশন, দুই স্টেশনের ছবি কিন্তু সেই কথাই বলছে। অনেক ধন্যবাদ তোমায় অর্পিতা। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। অবশ্যই খুব খারাপ খবর বলা যেতে পারে, কেননা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিট ওয়েভ পাত। পশ্চিমের গরম হাওয়া হুহু করে ঢুকছে বাংলায়। দক্ষিণবঙ্গে চরম অস্বস্তির শঙ্কা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, এই অস্বস্তির যে বার্তা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়, তার মানে কি আবারও ফের সেই তাপপ্রবাহের আশঙ্কা? একদম এপ্রিলের সেই তাপপ্রবাহের পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে। অন্তত পশ্চিমের জেলাগুলিতে সেই রকমই পরিস্থিতি থাকবে। তবে রেমালের ছেড়ে যাওয়া যে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে এবং সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেই রকম পরিস্থিতি নয়, একেবারে ঘাম প্যাচ প্যাচে নাজেহাল অবস্থা হবে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে যেখানে 43-44 ডিগ্রি তাপমাত্রা এই উইকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে, সেখানে কলকাতাতেও 40-এর কাছাকাছি হয়তো তাপমাত্রা যাবে, কিন্তু তার থেকেও বড় অস্বস্তি হবে এই জলীয় বাষ্পের আর্দ্রতাজনিত অস্বস্তি। অর্থাৎ দক্ষিণবঙ্গের দুদিকেই অস্বস্তি, একদিকে চরম গরম আবহাওয়া, গরম লুট বইবে, আর অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। অর্থাৎ এই উইকেন্ড দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একদম অশনি সংকেত, যাকে বলে আবহাওয়ার অশনি সংকেত। উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, কারণ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা, সেখানে বর্ষা এসে গেছে, সেখানে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এবং নিচের দিকের উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আগামী 2-3 দিনে 2-1 পশলা ভারী বৃষ্টিরও সম্ভাবনা দেখা দিচ্ছে। ইসলামপুর পর্যন্ত এই যেরকম মৌসুমী তুমি এই অস্বস্তির কথা যেরকম বলছো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফেও এই বিষয়ে কি সতর্কতা দেওয়া হয়েছে একবার আমি শোনাবো, তারপর আমি আসবো তোমার কাছে। এখন দক্ষিণবঙ্গে যে হাওয়াটি আসছে পুরোপুরি উত্তর পশ্চিম দিক থেকে আসছে। যে হাওয়া গরম, যে হাওয়া শুষ্ক, যে ধরনের হাওয়ার আমরা সম্মুখীন হয়েছিলাম আমার মনে হয় এপ্রিল মাসে, তাই না? ওই রকম ধরনের হাওয়ার আমরা আবার সম্মুখীন হতে চলেছি, আসছেও। সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম এবং খুব ড্রাই অলসো। যেটুকু ময়েশ্চার আছে তাতে এতটা ময়েশ্চার নেই যাতে করে আপনি থান্ডারস্টর্ম ফটাকসে পেয়ে যেতে পারেন। আগামী 2 দিনে আপনার টেম্পারেচার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলে। বিশ্বজিতের কাছে আরো একবার জানতে চাইবো, বিশ্বজিৎ, এক্ষেত্রে একটাই প্রশ্ন, এই যে একটা অস্বস্তিকর গরম, এই পরিস্থিতি কাটিয়ে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে তাহলে বৃষ্টি কবে হবে? মানে বর্ষা সেক্ষেত্রে এই দিকটায় কবে ঢুকছে? আবহাওয়া দপ্তর বা ভারতের মৌসুম ভবন যে ইঙ্গিত দিচ্ছে, তাতে কলকাতাতে বর্ষা আসার আগেই বাণিজ্য নগরী মুম্বাইয়ে পৌঁছে যাবে বর্ষা। আগামী 2-3 দিনে যে বর্ষার অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখার যে অগ্রগতির চিত্র দেখা যাচ্ছে, তাতে একেবারে মহারাষ্ট্রের অধিকাংশ এলাকাতে আগামী 2-3 দিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে। আর তার ফলে মুম্বাই নগরী অর্থাৎ বাণিজ্য নগরী মুম্বাই, সেখানেও বর্ষা ঢুকে যাবে আগামী 2-3 দিনের মধ্যে। তবে কলকাতায় এখনও কবে বর্ষা আসবে তা নিয়ে
নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর, কারণ এখনো পর্যন্ত কলকাতায় বর্ষা আসার কোনো আগাম সতর্কতা বা আগাম যে অনুকূল পরিস্থিতি সেই রকম এখনও কিছু দিতে পারেনি ভারতের মৌসুম ভবন। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানাচ্ছেন যে বুধ বৃহস্পতিবার নাগাদ একটা অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 31শে মে আমরা জানি যে ইসলামপুরে এসে আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা, আর তার ফলেই তার নিচের দিকের যে জেলাগুলি অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলি সেখানে এই পরিস্থিতি অর্থাৎ বর্ষা আসা এখনো সময়ের অপেক্ষা। কারণ 31শে মে অপেক্ষা তো প্রত্যেকেই করছেন, দক্ষিণবঙ্গের প্রত্যেক বাসিন্দাই করছেন, তবে আবহাওয়া দপ্তর ঠিক কি বলছে এই বিষয়ে শোনাবো। মনসুন আসতে তো দেরি হবে, কারণ আমরা সকলেই জানি দক্ষিণবঙ্গে মনসুন ঢোকার যে রাস্তাটা সেটা হচ্ছে দক্ষিণ দিক দিয়ে হাওয়াকে আসতে হবে অথবা দক্ষিণ পূর্ব থেকে আসতে হবে অথবা পূর্ব থেকে আসতে হবে। তো এই মুহূর্তে আমাদের যে ফোরকাস্ট ফ্লো প্যাটার্ন, উইন্ডের যে ডাইরেকশন আমরা যেটা পাই, যার বেসিসে আপনাদের আমি বলতে পারি যে এই মুহূর্তে প্রথম কথা নর্মাল ডেট তো 10 তারিখ আমরা জানি, 10 থেকে পরে নর্মাল ডেটের মধ্যে আসবে বলে আমাদের মনে হচ্ছে না। নর্মাল ডেটের আগে তো আসার আমি কিছু সংকেতই দেখতে পাচ্ছি না, একটু হয়তো দেরি হলেও হতে পারে। অর্থাৎ যতদিন পর্যন্ত বর্ষা না আসছে ততদিন পর্যন্ত এইরকম অস্বস্তিকর গরম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কিন্তু পশ্চিমের জেলাগুলোতে সেগুলোতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তাপপ্রবাহ অর্থাৎ শুষ্ক গরম সেই দিকে পশ্চিমের জেলাগুলোর টের পাওয়া যাবে ভালোভাবেই। বাঁকুড়া পুরুলিয়া সহ পশ্চিমের জেলায় 44 ডিগ্রি ছুঁতে পারে পারদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রতর থেকে জানতে চাইবো। প্রিয়ব্রত, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে 40 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা। এপ্রিলের স্মৃতি প্রত্যেকের টাটকা, ওখানে যারা থাকেন প্রত্যেকে সেই সময় ভোগান্তির সম্মুখীন হয়েছিলেন। এই মুহূর্তের কি ছবি? দেখো সাগনিক, সেই সময় এপ্রিলের যে কথা তুমি বলছো, এপ্রিলে কিন্তু তাপপ্রবাহ চলেছে, চড়া রোদ উঠছিল এবং তারপর কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছিল, কেননা লুয়ের প্রভাব দেখা যাচ্ছিল। এখন অবশ্য লুয়ের প্রভাব নেই, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে সকাল থেকেই চড়া রোদ উঠছে এবং তার পাশাপাশি গরম হতে হচ্ছে মানুষজনকে, কেননা বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সেটা প্রচণ্ড পরিমাণ বেশি রয়েছে, প্রায় 70% আপেক্ষিক আর্দ্রতা রয়েছে। আর সেই কারণে সকাল থেকে মানুষজনকে নাজেহাল হতে হচ্ছে, মানুষজন ঘামে নিয়ে একদম একসা অবস্থা হয়ে যাচ্ছে। মানুষজন একটু যদি খাটছে বা রাস্তায় বেরোচ্ছেন বা কোনো কাজ করছেন তাতেই কিন্তু তারা পরিশ্রান্ত হয়ে পড়েছেন, কারণ মানুষের যে অতিরিক্ত জল সেই শরীরের জল বেরিয়ে যাচ্ছে। তাই মানুষজনকে ছাওয়ার মধ্যে থাকতে হচ্ছে, বারে বারে জল পান করতে হচ্ছে। যারা রাস্তায় বেরোচ্ছেন তারা কিন্তু ঠান্ডা পানীয়র দোকানে ভিড় করছেন, কেননা এই যে গরম বা এই যে অস্বস্তিকর আবহাওয়া, সেই আবহাওয়া থেকে বাঁচতে হলে জল এবং ঠান্ডা পানীয় সেটাই একমাত্র জায়গা যে কিছুটা হলেও তার শরীর কিছু আরাম পাচ্ছেন। কিন্তু এই বৃষ্টি কবে আসবে? বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে যদি এই গরম কিছুদিন থাকতে থাকে তাহলে সেক্ষেত্রে এই গরম কি কিছুটা কমবে? প্রায় দেখা যাচ্ছে যে একটা বিকেলবেলা হলেই ঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরও কিন্তু সেই স্বস্তিদায়ক আবহাওয়া বেশ কিছুক্ষণ থাকলেও তারপরই আবার পরের দিন সকালবেলা থেকে রোদ উঠছে এবং তারপর সেই একই অবস্থা গরম হতে হচ্ছে মানুষজনকে। একেবারে বাঁকুড়া পুরুলিয়াতে সেই শুষ্ক গরম, আর তার পাশাপাশি অন্যান্য জেলাতে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, সেই ছবি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু অস্বস্তিকর একটা গুমোট গরম, সেখানেও কিন্তু হাঁসফাঁস করছেন সেখানকার বাসিন্দারাও। আসন বদলে হারের পর ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপি নেতৃত্বের যুক্তি সরাসরি খারিজ দিলীপের। কুর্মীরা যদি বিজেপি বিরোধী হবে তাহলে পুরুলিয়ায় কিভাবে জিতলেন পদ্মপ্রার্থী? প্রশ্ন তুলেই উস্কানির অভিযোগ দিলীপের। কুর্মীদের আমার বিরুদ্ধে তাতানো হয়েছিল দাবি দিলীপ ঘোষের। হারা সিট জেতার জন্য নয়, জেতা সিট হারার জন্যই প্ল্যান, বললেন দিলীপ ঘোষ। যে যুক্তিতর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল, তাকে কে চিনত ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য?
লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। একেবারে যেটা দেখা গেল, ইস্যু ধরে ধরে আজকে মর্নিং ওয়াকে গিয়ে সুকান্তর দাবি নাকচ করলেন দিলীপ ঘোষ। 19-এর পর খড়গপুরে হার নিয়ে কাল কটাক্ষ করেছিলেন সুকান্ত। রাজ্য সভাপতির নাম না নিয়েই পাল্টা দিলীপের। যারা এসব বলছেন, পিঠ বাঁচাতে বলছেন, দিলীপ ঘোষ বলছেন এমনটাই। ভোটের হিসেব নিকেশ পেশ করেই তোপ দিলীপের। 27,000 মাত্র হারলো কেন? 1.5 লাখ 2 লাখে হারতো, আমি থাকলে 1-1.5 লাখে জিততাম, সেটা নেমেছে। আমি 89,000-এ জিতেছিলাম, তার সঙ্গে 27,000 যুক্ত করুন, কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে। তো সেরকম যারা বলছেন, এখন তো পিঠ বাঁচাবার জন্য কাউকে কিছু বলতেই হবে। বাস্তবটা তো তথ্য, সেটা তো সবাই বলবে, পাবলিক জানে, ওখানকার লোক জানে, ওখানকার কর্মীরা বলে দেবেন কি হয়েছে না হয়েছে। শুধুমাত্র এখানেই শেষ নয়, দলের সঙ্গে সমন্বয় রেখেই জেলায় যাওয়ার পরামর্শ দিয়েছিলেন সুকান্ত মজুমদার। আর সেই বিষয়ে এবার খড়গহস্ত দিলীপ ঘোষ। সুকান্তের পরামর্শে প্রশ্ন তুলে সরাসরি তোপ দিলীপের। হামলা যদি পরামর্শ নিয়ে না হয়, তবে কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় যেতে কেন দলের অনুমতি নিতে হবে? প্রশ্ন পদ্মনেতার। কিন্তু দিলীপদা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন, যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন, ওনারা এখানে এসেছেন সুন্দরবনের থেকে, আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন, এসে তারা ভোটের পরে চলে এসেছেন। প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না।